শুভ সন্ধ্যা। আমি মনিরা ইউসুফ মেমি নেক্সাস টেলিভিশন থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এই নারীদের আড্ডায়। বরাবরের মতোই নারীদের আড্ডায় নারীরাই উপস্থিত থাকবেন তাদের সফলতা নিয়ে, দুঃখ কান্নার গল্প নিয়ে এবং সেখান থেকে কিভাবে উঠে এসেছেন। এবং নারীদের মধ্যে আলাদা একটা ব্যাপার থাকে, বিনয় একটু আলাদা করেই থাকে, কারণ নারীর জীবন ৮-১০টা জীবনের মতো নয়। এখানে পুরুষ নারী ঠিক আলাদা না, স্বাভাবিকভাবেই নারীদের জীবনটা একটু কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস এগুলো বেশি থাকে। সেখানে যদি বিনয়টা না থাকে তখন হয় মুশকিল। তবে কি হয়, বিনয়কে অনেক সময় অনেকে দুর্বলতা মনে করে। বুঝতে পারছেন বিষয়টা শুরুতেই বলে নিই। বিষয়টাই হচ্ছে আমার বিনয় আমার দুর্বলতা নয়। এ নিয়ে আজকে আমাদের গল্প হবে, আড্ডা হবে, হাসি থাকবে, কান্না থাকবে, শিক্ষা থাকবে, যা কিছু জেনে আমি আপনারা সবাই সমৃদ্ধ হব। ফিরে যাচ্ছি প্রথম স্টুডিওতে। যারা উপস্থিত আছেন আমাদের নারী বন্ধুরা, তাদের সাথে গল্পে আড্ডায় মেতে উঠব আর জানবো তাদের জীবনের এই বিনয়ের গল্প। কেমন আছেন আপনারা? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনি? খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমি যাকে পরিচয় করে দিচ্ছি, আরমিনা খানম, রন্ধনশিল্পী, আরমিনাস ফুড ওয়ার্ল্ড। সুস্বাগতম আপনাকে। এরপরে আছেন রুহানি সিদ্দিকা, সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ধন্যবাদ মিরাপা। সবশেষে আছেন আমিনা শাহনাজ হাশমি, নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট, নিউ পিসি ল্যাব। ভীষণ ভালো লাগছে আপনাদের তিনজনকে পেয়ে, এবং তিনজন তিন পেশার, অভিজ্ঞতাও তিন রকম। তবে মোটামুটি নারীদের জীবনের ধরন নানা রকম হলেও আসলে গল্পগুলো কাছাকাছি, একই রকম কাছাকাছি। সেখানে আনন্দ আছে, বেদনা আছে, সুখ দুঃখ, জয় পরাজয়ের গল্প আছে। কিন্তু আজকে আপনারা যারা এখানে আছেন, আপনাদের সবই জয়ের গল্প। এই জায়গাটায় আসা, আজকে নিজের একটা গল্প বলা, তার মানে জীবনে অনেক কিছু জয় করে এসেছেন। কখনো শক্তি দিয়ে, কখনো কি বলে ভেবে চিনতে, নানাভাবে। সব জয়ের পিছনে নানা রকমের গল্প আছে এবং সহজে সব জয় হয় না, সেটার জন্য দরকার পরিশ্রম। প্রথমে আমি যাচ্ছি নিউট্রিশনিস্ট ইয়ের কাছে, আমিনা শাহনাজ হাশমি, আপনার কাছে যাচ্ছি। প্রথমে একটু আপনার জীবনের গল্পটা শুনবো, এই পেশায় আসার কিভাবে আসলেন, কেমন আছেন, কি করছেন, ছোট করে। ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ করার জন্য। আপাকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রিয় একজন মানুষ জাকি আপা এবং আপনি মিমি আপা। আগেও এসছি। আসলে বিনয়ী ভাবটা প্রথমত বলবো যে পারিবারিক একটা শিক্ষা। আমরা ওই বিষয়ে পরে যাই, আগে আপনার পরিচয়টা আপনি সুন্দর করে দেন। এই যে আজকে আপনি যে পেশায় এসেছেন। আমি আমিনা শাহনাজ হাশমি, কাজ করছি নিউ পিসি ল্যাব, মিরপুর 1-এ। এই পেশায় আসাটা আমার পড়াশোনা পুষ্টি খাদ্য পুষ্টিবিজ্ঞান থেকে, ঢাকা ইউনিভার্সিটি। ইচ্ছে ছিল এই পেশায় আসা? ছোট থেকে এভাবে ইচ্ছা ছিল ডাক্তার হবার। যেহেতু ডাক্তারি মেডিকেলে হয়নি পড়া, তারপরে সেখান থেকে সুইচ করে ফুড এন্ড নিউট্রিশন, ঢাকা ইউনিভার্সিটি। জি, সেটাও আমাদের সেবা, মানুষকে সুস্থ থাকার ওই সেবামূলক কাজে আবার ফিরে পাওয়া। তো প্রথমে ট্র্যাক চেঞ্জ হয়ে গেছিল, পরে আবার ফিরে আসা। সেবামূলক কাজগুলো করতে খুবই ভালো লাগে, বিশেষ করে যখন মানুষকে চিকিৎসা বা রোগ বিষয়ক তথ্যগুলো দিয়ে থাকি, ডায়েট চার্ট দিয়ে থাকি, তখন কাউন্সিলিংয়ের ব্যাপারটা আমাদের খুব গুরুত্বের সাথে করতে হয়। এবং যখন পেশেন্টদের গুরুত্বের সাথে কাউন্সিলিং করতে হয়, তখন অবশ্যই সেখানে একটা বিনয়ী ভাব থাকে এবং তাদের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করতে হয়, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হয়। তখনই আস্তে আস্তে তারা তাদের মনের কথাগুলো খুলে বলে এবং বলে, কথা শুনেই বলে অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে। একদম ভীষণ। আরেকটা বিষয় যে ঘরের মানুষ একই কথা বলে, কিন্তু মনে হয় কি একই কথা তো রোজ রোজ বলে, কে এটা শুনে। কিন্তু আপনার বিষয়টা হচ্ছে জানে আপনার এটাই পেশা, আপনি কেন বলছেন, ওই যে কমিউনিকেশনটা, ওই যে বিনয়ের কথা বললেন, তা বললো অর্ধেকটাই ভালো হয়ে গেল। এবং আপনি ভালো মন্দ দিকগুলো যে বলেন সেটাও তারা মেনে চলে। ঢুকে তাদের সাথে কথা বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে তখন বলে যে আমার আর কিছু প্রয়োজন না, আমার অসুখ অর্ধেকটা ভালো হয়ে গেছে। তো এরপরের গল্পগুলো শুনবো যে ফিরে এসে বা কজন পেশেন্ট সেটা মেনটেন করেছে, কজন করেনি, এই গল্পগুলোতে আসবো, এক এক করে শুনছি। এরপরে আমরা যাচ্ছি রুহানি সিদ্দিকা,
সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনার পেশা, এখানে যে আসলেন, এই গল্পটা একটু, এটাই কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে আমার মায়ের ইচ্ছায় আমার এখানে আসা। মানে আমার মায়ের খুব ছোটবেলায় বিয়ে হয়ে গিয়েছিল। তো আমার মা আমাকে সবসময় বলতো যে মা, অনেক ভালো করে পড়াশোনা করতে হবে, তোমাকে নিজের হাঁটু শক্ত করে দাঁড়াতে হবে, সমাজে যত বঞ্চিত নারী আছে তাদের জন্য কাজ করতে হবে। আসলে মায়ের অনুপ্রেরণায় আজকের আমি আর কি। মা যেটা পাশে করে না থাকলে- মায়েদের অপূর্ণ স্বপ্নগুলো সন্তানের মাঝে পূর্ণতা হ্যাঁ, পেতে একদম চায়। তাই। মানে এটা স্টিল একটা নাও আছে। আমি যে এখানে এসেছি আজকে নেক্সাস টিভিতে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, এটার পিছনেও আমার মায়ের অবদান আছে। আচ্ছা। আমার যমজ দুটো বাচ্চা, ছোট, ওদের 2.5 বছর বয়স। ছেলে মেয়ে? দুটোই ছেলে। আমার 3 ছেলে, বড়টা একটু বড় হয়ে গেছে, আর ছোট আচ্ছা। দুটো 2.5 বছর বয়স। তো আমি ওদেরকে কিন্তু আমার মায়ের কাছে রেখেই আমি আজকে এখানে আসতে সে পেরেছি। সাহসটাও মা দিয়েছেন। হ্যাঁ, যে এই তুমি জন্যই যাও, বললাম আমি যে দেখবো। আজকে সহকারী অ্যাটর্নি জেনারেল বা আজকে রুহানি, আমার পুরোটাই আমার মায়ের অবদান। মানে আমার মা না থাকলে আমি কিছু না আর কি। তো এই পেশাটা অ্যাকচুয়ালি মায়ের অনুপ্রেরণা তো আছে। অনেক চড়াই উতরাই আমার পরিবারের অনেক আত্মীয় স্বজন বলেছে মেয়ে মানুষ ল পড়বে, আইনজীবী হবে, পারবে কি না, অনেক কঠিন পথ। তো আসলে বিনয়ী থেকে, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে বিনয়ী থেকে নিজেকে দৃঢ় করে যে না, আমাকে পারতেই হবে। যে আসলে মেয়ে মানুষ অনেক প্রতিবন্ধকতা। মেয়ে মানুষ তো মানুষই, মেয়ে মানুষ আর আসলে কোনো কাজ বা পেশা কোথাও লেখা নেই কোনটা লেখা নেই, কিন্তু আমাদের সমাজে তো অ্যাকচুয়ালি সেটা হয় না। সেটা তো থাকবে, হ্যাঁ, আছে, যে সবাই পরিবর্তন টেনে হয়েছে। উপরে উঠাতে কেউ চায় না। মেয়ে মানুষ মানে তোমার অত দূর যেতে হবে না, তোমাকে এত হাইলাইট হওয়ার দরকার নেই। মানে এটা প্রতিবন্ধকতা তো আমাদের সমাজে স্টিল নাও আছে। Still তারপরেও নাও আছে। আমি আর আপনি যে পেশাটায় আছেন, আপনি এটার অনেক সাক্ষী। এই জন্য আরো দৃঢ়ভাবে বলতে পারছেন আপনি। এখন সবার গল্পগুলো আমি বলতে পারি যে আপা সেই একটা গল্প কথা কিন্তু কিছু বলতেছিল। শুনবো আজকে। হ্যাঁ, আপা যেমন বলতেছিল যে রোগীরা আসলে আমরা একটু হেসে কথা বললে, বিনয়ী হলে রোগীরা সাহস পায়। এটা কিন্তু একদম সত্যি, সত্যি ঠিক কথা। কথা। আমার কাছে যখন ভুক্তভোগীরা আসে, আমি তাদের সাথে এত বিনয়ী আচরণ করার চেষ্টা করি যে তারা যেন আমাকে দেখে কারণ relief আপনি পায়। তাদের, আমাদের সৃষ্টিকর্তা তো আছেনই, কিন্তু একটা ভরসার জায়গা খোঁজে সবাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং কিছু কিছু পেশা আছে যে জায়গাটার উপরে এত ভরসা, এত আস্থা মানুষের, সেই জায়গাটা থেকে যদি কষ্ট পায়, সঠিক কোনো কিছু না পায়, তখন সে ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি চেষ্টা করি যে তাদেরকে প্রথমে তাদের ভরসার জায়গাটা আমি হতে, যাতে তারা আমাকে মানে এই যে এত কষ্টগুলো, যেমন আমাদের কাছে বেসিক্যালি আমি তো নারীদের নিয়ে বেশি কাজ করি। তো নারীরা তো আসলে মুখ ফুটে বলতে পারে না, অনেক কিছু নিজের বলে না, কষ্টগুলো হাইড share- করে। মানে আমাদের সমাজে তো এরকম যে হাজবেন্ডের নাম নিলে পাপ হবে। তো সেই ক্ষেত্রে হাজবেন্ড টর্চার করেছে বা হাজবেন্ডের সাথে মনোমালিন্য হচ্ছে না, এটা বলা তো অনেক কঠিন। তো আমি যদি বিনয়ী না হই, আমি তো তাদের অন্তরে যেতে পারবো না। একদম। তো এই জন্যই আগে বিনয়ী হতে হয়। সেই গল্পে আরো আসবো। এরপরে যাচ্ছি আরমিনা খানম, রন্ধনশিল্পী, একজন খাওয়া নিয়ে বিশ্লেষণ করেন কোনটা খাবেন কোনটা খাবেন না, আর একজন আইন নিয়ে বিশ্লেষণ করেন কি হবে কি হবে না। আপনি রান্না করছেন, এখন আপনি বলেন কি খাবো কি খাবো না। সেটা একটু দুষ্টুমি করলাম। তো এই পেশায় আসাটা কি কবে থেকে? আসলে এই পেশাটা একদম ছোট কাল থেকে একটু নেশা ছিল রান্না নিয়ে। রান্নার প্রতি শখ আমার ছিল। পড়াশোনার প্রতি আমার আকর্ষণ একদম ছিল না, রান্নাটা নিয়ে যাইতাম যে সবসময় করার জন্য। তখন আম্মা সেটা করতে দিত না। তারপরে রান্না করে ফাঁকে ফাঁকে, পড়াশোনার ফাঁকে ফাঁকে এরকম করতে করতে রান্নার কাজে একটু হয়ে গেলাম। পরে যখন আম্মা অসুস্থ হয়ে গেল, পড়াশোনা তো চালিয়ে গেছি, তখন সেটা কাজে লাগলো। হ্যাঁ, পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি রান্নাটা পছন্দ করতাম। আমার পড়াশোনাটা সত্যি কথা বলতে ভালো লাগতো না, একদম ভালো লাগতো না। তারপরও পড়াশোনার তারপরে মনে মনে বলতেন কবে আমাকে বিয়ে দিয়ে দিক, আর পড়তে হবে না, এরকম মনে হতো? চিন্তাটা না, আমার ইচ্ছা ছিল যে হয়তো ঘুরে ঘুরে বেড়াবো, আনন্দ করব। সেটা ছোটকাল থেকে। এই যে পড়াশোনা মানে গদ বাঁধা পড়াশোনা, তারপর পরীক্ষা দেওয়া, পড়াশোনা তো সেটা তো মাপ নেই, তাই না? সেটা তো পড়তেই হবে, একদমই না। রুটিন মাফিক তো পড়াশোনা চালিয়ে যাচ্ছি, যেতে হয়েছে কিন্তু আমাকে। অনেক পড়বো, এই করবো, এটা নিয়ে এত ছিল স্বপ্ন না। আমার ছিল না। রান্নাটা ভালো লাগতো। সেটা কি, এটা তো মনোযোগের, মানে পড়াশোনা তো ব্রেনের কাজ, রান্নাটা তো কোনো কষ্টের কাজ না। অনেক কষ্টের কাজ। আপনার কাছে কিন্তু আমার সহজ, কাছে মনে হয় রান্নাটা অনেক সহজ। আপনি পছন্দ করেন, ভালোবাসেন বলে কাজটা সহজ। তারপর মনে করেন এইবার রুটিন মাফিক ডিগ্রি পাস করার পরে বিয়ে হয়ে যায়।
বিয়ের পরে মনে করেন তখন আমি তো ভাবছি রান্না- ম্যাট্রিক পাস করার পরে বিয়ে হয়ে গেছে। না, ডিগ্রি পাস করার পর বিয়ে হয়ে যায়। তারপরে মনে করেন যে বিয়ের পরে রান্নার প্রতি আরো আকর্ষণ হয়ে যায়। এর মধ্যে আম্মা অসুস্থ হয়ে যায়, আম্মার প্রতিও একটু দায়িত্ব ছিল রান্না বান্না নিয়ে। আমার তখন বিয়ের আগে থেকে রান্না শুরু করে দিই। তারপরে চিন্তা করলাম যে এইভাবে তো হলে হবে না, আমার সার্টিফিকেট জোগাড় করতে হবে। তখন ফুড অ্যান্ড বেভারেজের উপর নিজের level- ইচ্ছা একদম। সেটাও সম্পূর্ণ নিজের ইচ্ছায়। আমার মেয়েও বললো, আমার মেয়ে 2018 সনে সুইডেন যাওয়ার পরে, এরপরে তো আমি হয়ে গেলাম একা। আমার মেয়ে বলতেছে আম্মু তুমি একটা কিছু না, করো। বিয়ের পরেও যে রান্নার শখ, মানে পেশাটা কবে শুরু করেছিল? আমি বিয়ের 2019 সনের থেকে আমি শুরু করছি আর কি। আচ্ছা, আমার মেয়ে 18 সনে চলে গেল সুইডেনে, তখন থেকে আমি শুরু করছি এই রান্না নিয়ে। সার্টিফিকেটটা নিয়েছেন আরো আগে? না, সার্টিফিকেট তখনই শুরু আচ্ছা, করছি আচ্ছা। রান্না তার মনে plus- হলো যেটা আমার পেশা হোক। হ্যাঁ, তো ফুড অ্যান্ড বেভারেজ উপর লেভেল 3 কমপ্লিট করলাম। তারপরে মনে করেন লেভেল বি টিটিভির আন্ডারে লেভেল 1ও কমপ্লিট করলাম। মানে সমাজ কল্যাণ অধিদপ্তর হতে বিভিন্ন সার্টিফিকেটগুলো নিলাম। এগুলা মনে করেন ফুড মানে চাইনিজ কনফেকশনারি এগুলা বিভিন্ন সার্টিফিকেটগুলো নিলাম। রান্নার প্রতি আকর্ষণ ছিল বলে এগুলা করলাম। তো রান্না জানলে তো হবে না, সার্টিফিকেটও নিতে হবে। এই নিয়ে শুরু করলাম। এখন তো রান্না আমার কাছে ভালো লাগে। এই যে সেটাই, রান্না করি, কাজটা নিজের প্রিয় হতে হবে। এই যে রান্না করি, এগুলা যখন আমি খাবার দাবার একটু ম্যারিনেট করি, আধা ঘন্টার জন্য রাখি, সেটা কিন্তু বিনয়। আমি বিনয়ভাবে মনোযোগ দিয়ে সেগুলা কিন্তু আমি রাখছি। যত্ন মানে রান্নার সাথে সহকারে একটা প্রেম, একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে। তারপর রান্নাটা মনে করেন যে রান্নাটা আমি মজাদার পরিবারের জন্য মজা করে রান্না করব, সেটা কিন্তু আমার অন্তর তাদেরকে থেকে ভিতরে তাদের আসছে। খেতে ভালো লাগতে ভালো হবে, খাবার উপহার তারা দিব, এনজয় করবে, এটা প্রশংসা শখ করবে। হয়ে গেল। আবার ওদিকে তো আমার মেয়ে আছে, সে বলে আম্মু এটা একটাই করো মেয়ে? সেটা করো। জি, একটা মেয়ে সে সুইডেনে আছে, ওইখানেই আছে, পড়াশোনা করতেছে। তারপরে এখান থেকে এখন তো অবসর হয়ে গেলাম, এখন রান্না নিয়ে এখন বিভিন্ন চ্যানেলেও রান্না টান্না দেখাই, মানে আসি। আচ্ছা আচ্ছা, আর যাক, আপনি আপনাকে- যা হতে চেয়েছিলেন সেটা আপনি পেরেছেন, পাচ্ছেন, জি, এবং জি। সামনে নিশ্চয়ই আরো কিছু ভালো। আপনাকে আমি ছোটকাল থেকে দেখি, অনেক পছন্দ আমার একজন আপনি। সবাই আমাকে বলতো কি মনিরা ইউসুফ মিমির মতো তোমাকে লাগে। আচ্ছা, আমি অনেক খুশি হইতাম। জানি না আপনারা দেখতেন পাচ্ছেন কিনা, কিছু মিল আছে কিনা। সবাই আমাকে বলতো, আমি কিন্তু অনেক খুশি হতাম। ছোটকালে আপনার নাটকগুলো দেখলে আমি ভাবতাম কি এটা আমি এরকম সবাই বলতো, তো সেজন্য আরো বেশি আকর্ষণ ছিল। আপনার মতো এরকম আবেগে আপ্লুত হয়ে সবাই যখন বলে ছোটবেলায় আপনাকে দেখতাম, তো আমি একটু প্রথমে ভাবি যে আচ্ছা, ছোটবেলায় উনি যে আমাকে দেখতো, আমি কি এরকম এত বড় ছিলাম? আমিও নিশ্চয়ই ছোট ছিলাম। দুষ্টিমি করলাম। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সেটাই। ফিরে এসে গল্প হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে গল্প হবে, আড্ডা হবে। থাকুন আমাদের সাথে। বিনয় কিন্তু একটা সৌন্দর্য, কিন্তু অনেক সময় ভুল করে মানুষ বিনয়কে মনে করে দুর্বলতা, এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে একজন মানুষকে ছোট করতেও ভুল করে না অনেকেই। কিন্তু বিনয় যে আসলে একটা শক্তি, বিনয় যে মানুষের একটা গুণ, এটা অনেকেই বুঝতে ভুল করে। বিনয় যদি না থাকে তাহলে তো জীবনে বড় হওয়া যায় না। ও ভালো কথা, আমাদের কিন্তু জুম আড্ডা হয়, সেখানে অনেক বন্ধুরা চলে আসে। টেলিভিশন স্ক্রিনে জুমের আইডি পাসকোড দেওয়া আছে, আপনারা যে কোনো নারীরা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের এই আড্ডায়। ফিরে যাচ্ছি গল্পে, আপনার কাছে যাচ্ছি রুহানি। সেটা হচ্ছে যে আজকের যে বিষয়টা বিনয়, এটাকে কিন্তু দুর্বলতা মনে করে বেশিরভাগ মানুষ, এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে একটা মানুষকে ছোট করে, কিছু তাকে কি বলে ছোট করা, কোনো কিছুর সুবিধা ভোগ করা, অনেক কিছু। কিন্তু বিনয়টা কি আসলে দুর্বলতা? না, বিনয় একজন মানুষের শক্তি। হ্যাঁ, যারা আমার কাছে মনে হয় কি যারা মানে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তারা কিন্তু বিনয়টাকে ভালো কাজে ইউজ করতে পারে। কারণ আপনি বিনয়ী হয়ে যত কাজ দ্রুত করাতে পারবেন, যতটা সহজে পারবেন, আপনি অহংকারী হয়ে কিন্তু সেই কাজটা আপনার জন্য অনেক কঠিন হবে। একদম। আবার এরকমও আছে যে অতি ভক্তি চোরের লক্ষণ, সেরকম কিছু বিনয়, সেটা তো বোঝাই যায় যে এটা কোনো বিনয় না। ভক্তি আর বিনয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেটাই, কারণ আপনি আপনার এক্সপ্রেশন লুকাতে পারবেন না, একদম না। আপনার চোখ, নাক, মুখ সবকিছু দিয়েই কিন্তু আপনার বিনয়ী। আপনি যদি চতুরতা দেখাতে যান, আপনার এক্সপ্রেশন অন্যরকম হবে, মানুষ বুঝে ফেলবে যে আপনি চতুর। একদম। আপনার কাছে যাচ্ছি আপা, যেটা হচ্ছে যে আপনি যে প্রফেশনে আসছেন, বলছিলেন যে এত সুন্দর করে পেশেন্টদেরকে বোঝায় যে বলে অর্ধেকই ভালো হয়ে গেলাম, কিন্তু এর বিপরীত গল্প কিন্তু অনেক আছে। আমি সবার মানে সবার বিরুদ্ধে বলছি না যে পেশেন্টের কথা শোনার সময়ই থাকে না,
সেটাই। হ্যাঁ, তারপর বিরক্ত হয় বা রেগে যায়, কেন করেননি, আছে। এটা সব পেশাতেই আছে, সব পেশাতেই আছে। সব পেশাতে আছে। তবে বিশেষ করে একজন ডাক্তারের কাছে যখন একজন রোগী যায়, সে তার জায়গায় মানে একদম সর্বশেষ ভরসার স্থান সেই, যে এনার কাছে গেলে এর একটা বিশ্বাস নিয়ে একটা যায়। আস্থার জায়গা। একই ডাক্তার, একই আপনার মতো এক নিউট্রিশনিস্ট আছেন অনেকেই, হয়তো আপনার কাছে যায় কেন, একটা ভরসার জায়গা, আস্থা। জি। তো সেই জায়গাটা নিয়ে আপনি একটু বলেন যে আসলে পেশেন্টের সাথে একজন রোগীর সম্পর্কটা কিরকম হওয়া উচিত। আসলে একজন পেশেন্ট আসে যে চোখ মুখটা একটু শক্ত করে একটু ভয় নিয়েই তো আসে। যখন তাদের সাথে পেশেন্ট ঢোকার পর যখন একটা হাসি দিয়ে যখন বলি মা আপনি ভালো আছেন, তখন চেহারাটাই মানে ফার্স্ট এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে নিজের যায়। একজন ফ্যামিলি হ্যাঁ, মেম্বার হয়ে গেল। হ্যাঁ, আপনি ভালো আছেন, অথবা কোনো পুরুষ পেশেন্ট আসলে বলে বাবা আপনি ভালো আছেন, আপনার দিকে তাকিয়ে যখন একটা হাসি দিয়ে বিনয়ের সাথে বলে, তখন তার আমাকে দেখেই তার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। এবং তার সাথে কথা বলে 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 তার সাথে মিশে প্রায় 1 ঘন্টা লেগে যায় আমাদের একজন পেশেন্টকে প্রায় কাউন্সিলিং করতে। তো সেক্ষেত্রে হয় কি, তার সাথে মিশে গিয়ে তার ভিতরে চলে গিয়ে তার সাথে সমস্ত কিছু জেনে বুঝে তখন তাকে আমরা একটা সুন্দর ডায়েট চার্ট তৈরি করে দিই। এতে হয় কি যে ও আমার ডায়েট চার্টটা ফলো করে, তা আমার উপর আস্থার জায়গা তৈরি হয়, তার কাঙ্ক্ষিত চাহিদাটা পূরণ করতে পারে। এবং সে আমার কি মনে হয় যে চাচ্ছে। এটাও বোঝান আপনি, যে কথাটা ঘরের মানুষ বোঝাতে পারেনি, জি, যে তুমি এটা ছেড়ে দাও ছেড়ে দাও। খাওয়াটা, এটা হ্যাঁ, হ্যাঁ। খেলে খুবই সেটা ক্ষতি, বোঝাতে বা সক্ষম এটা হয়। বেশি করে খাও, এটা খেলে খুবই ভালো, জি। ওইটা আপনি বিশ্বাস করাতে পেরেছেন এবং করাতে ঠিকই আপনার কথা শুনেছে জি, তারা। জি, সেটাই। এবং তখনই বলে যে আমার আর কিছু প্রয়োজন না, আমি পারবো, আমার সেটাই। আমার 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 এই জায়গাটুকুতে আমি পৌঁছাতে পারবো। Just এবং ছোট্ট একটা মানে এই মানুষের বিহেভিয়ার, আর বেশি সেটাই। কিছু না, কিন্তু একটা বিনয়ী ভাব, একটু ভালো কথা একটা বলা, ব্যবহার। মানুষের সাথে মেশা। এবং অনেক সময় আমি এতটুকুই ডিস্টেন্স করে তৈরি করতে হয়, একেবারে যে আমি তার সাথে বিনয়ী হয়ে যে একেবারে তার সাথে গলে যাচ্ছি বা তারপরে একটা দেয়াল রাখতে একটা হয়। দেয়াল তৈরি করতে হয়, যে একটা শাসনের প্রাচীর, দেয়াল, হ্যাঁ, মানে শাসনের দেয়াল, অলিখিত অদৃশ্য অলিখিত, শাসনের হ্যাঁ। দেয়াল। এবং সে বোঝা যায় যে না আমার এতটুকুর পর আর যাওয়া যাবে না বা করা সেই, যাবে না, তখন একদম। অটোমেটিক ওরা তৈরি আপা, করতে আপনার পারে। গল্প করুন। আপনি যে জায়গাটায় আছেন সেখানে আপনার সাথে তো আপনার কর্মীরা আছেন, আপনি তো একা করছেন না নিশ্চয়ই। একাও করছি, তারপরে আবার কিছু মানুষও লাগাচ্ছি, সেভাবে লাগে করে তো। যাচ্ছি। এবং যেহেতু আর রান্নার হচ্ছে- একটা ব্যাপার, এখানে একটা স্বাদের ব্যাপার আছে, স্বাস্থ্যগত ব্যাপার একটা আছে। স্বাস্থ্য- খুব আসলে- মজা হলেই হলো না, হলো না। রান্নাটা আপনার শরীরের জন্য কতটা সবকিছুই, হ্যাঁ মানে ভালো, এবং সবকিছু দেখতে হাইজিনিকের হবে। একটা ব্যাপার আছে। হাইজিনিক, হ্যাঁ, তো হাইজিনের আপনি যখন ব্যাপারটা। নিজে চিন্তা করে করেন এক জিনিস, যখন অন্য মানুষ আপনাকে সহযোগিতা করে, তখন এই ব্যাপারটা তাদেরকে কিভাবে বোঝান এবং কিভাবে তারা সত্যি খাওয়াটা আছে না, যে আমি যেমন আমরা বাসায় আমাদের হেল্পিং হ্যান্ডকে বলি যে দেখো এই খাবারটা কিন্তু আমরা খাবো না, তুমিও খাবে, বাইরের কেউ খাবে, তো সে হয়তো দেখবে না, আমরাও দেখবো না, কিন্তু তুমি বুঝিয়ে বলি যে কিন্তু তুমি অন্যায়টা করো না, আর একজন তো দেখবেন তুমি যে ভুল করছো, অন্যায় করছো। তো আসলে ওটা তো শাসন করে হয় না, না, বুঝিয়ে বলতে হয়। জি। তো আপনি ব্যাপারটা কিভাবে ট্যাকেল এটা করেন? মনে করেন হাইজিনটা, মনে করেন আমি যে হাইজিন নিয়ে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কাজটা করতেছি, যারা আমার সাথে কাজ করতেছে তাদেরকে অভ্যাস করে ফেলছি। এরা নিয়মে চলতে চলতে তারা দেখা যাচ্ছে ওরা নিয়ম মতোই হাত ধুয়ে নিচ্ছে, যেভাবে অ্যাপ্রন পরছে, হেয়ার নেট পরতেছে, সব কিছু ঠিকঠাক আছে। কারণ রান্না করতে গেলে দেখা যায় যে অনেক সময় আমরা অজান্তে চুলগুলা পড়ে যাচ্ছে, তাই হেয়ার নেট পরে থাকলে আর চুলটা পড়ার সম্ভাবনা থাকে না। তারপরে মনে করেন যে এগুলা সবই মানে পরিমাণ মতো যেভাবে রান্না করা, যেভাবে ভালো হয়, যাতে আমি যেই জিনিসটা খাবো আমি সেই জিনিসটা যেন অন্যকে দিতে পারি, সেটা যেন সুন্দরভাবে হয়, যেন কারো ক্ষতি বা আমার যেমন যে খাবারগুলোকে, পানিটা ইউজ করা হয় জি, সেটা অবশ্যই ফোটানো পানি হওয়া ফুটানো উচিত, পানি হ্যাঁ। ভালো, বিশুদ্ধ পানি তো বিশুদ্ধ থাকতেই হবে। পানি, হ্যাঁ, পানিবাহিত রোগ কিন্তু বেশি। হ্যাঁ, তবে রান্নাটা মনে করেন যে আমি এটা সব মানে শখে শখে যেভাবে আসছি রান্নাটা। আমি আরেকটা এটা জিনিস আমার- জিজ্ঞেস করতে ভুলে গেছি, বলেন। আপনার কোন আইটেমগুলো আপনি সাধারণত করেন? সব ধরনের পেস্ট্রি, বেকারি গুলো? এগুলো সব করছি আমি, আপু না করেছি। মানে মানে আপনার ইয়েতে কি কি রান্নাগুলো হয়, কি ধরনের? আমার রান্না সবই বলবো কি, যেটাই আমি অর্ডার পাচ্ছি সেটাই আমি আচ্ছা, করি। সব ধরনের। তার মধ্যে মনে করেন বেশি হচ্ছে পোলাও, রোস্ট, এগুলো, এই জাতীয় রান্না। তারপর আবার পিঠা
পিঠাটা থাকে বেশি। আচ্ছা আচ্ছা। পিঠাটা অনেকে পছন্দ করে, সেটা অর্ডার হ্যাঁ, থাকে বেশি। আজকাল শুনেছি কোনো সিজন নাই, আজকাল পিঠা 12 মাস। 12 মাস, পিঠাটা 12 মাস। তারপরে মনে করেন সবসময় যে সব জায়গায় আমি সেল করতেছি সেটা না। মনে করেন যে কেউ হয়তো নিজেদের মধ্যে বলতেছে যে আজকে জন্মদিন বা আজকে সেভাবে নিজের মনের তখন মাধ্যমে আপনি এটা আপনার হাতের রান্না পাচ্ছেন। রান্নাটা সেভাবে আমি করছি। আবার এটার মধ্যে একটা মায়া ভালোবাসা থাকে। ভালোবাসা দিয়েই করছি। তো এইটা মনে করেন এটা আমার আবেগ। রান্নাটা একদম, আমার এটা আবেগ। খুব ভালো বলেছেন, হ্যাঁ, আবেগ। রান্নাটা আমার আবেগ। তো মনে করেন এই রান্না নিয়েই মনে করেন আমি একটু বইও লিখতে চাচ্ছি, আচ্ছা। যে সবার জন্য একটা বই উপহার দেব। থাকুক একটা। ইনশাল্লাহ আমি বইটা লিখছি, শেষ হয়ে যাবে সম্ভবত তাই নাকি? ডিসেম্বরের মধ্যে। ইনশাল্লাহ বইমেলাতে এটা বের হবে আর কি। তাই এই রান্নাটা আমার কেন জানি ছোটকাল থেকে ভালো লাগতো। আমি কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাটা করতে চাইতাম। আপনার প্রচন্ড ইচ্ছা থেকে এটা হয়েছে, কারণ হয়েছে। অনেক ধরনের পেশা, ওই যে রুহানি বললেন আমার মায়ের অবশ্যই তার যোগ্যতা আছে, পরিশ্রম ছিল। তারপরে এই আপা বললেন ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, তারপরে কিন্তু আপনার ছোটবেলায় ওই যে লুকিয়ে রান্না করা, আমার পড়াশোনা মার করতে ইচ্ছে রান্নাঘরে করতো না যাওয়ার যে, ইচ্ছা। সেই জন্য এই সমস্যাটা। যদিও পড়াশোনা থেকে বাঁচতে পারি নাই, আমাকে পড়াশোনা করতে পড়াশোনা আপনাকে সাহায্য করেছে, পড়াশোনা না করলে তো আপনার এই কোর্সগুলো করা টরা এগুলো তো পড়াশোনা না হলে করাটা কঠিন। রান্নাটা একটা শিল্প। হ্যাঁ, মন ভালো না থাকলে রান্নাও ভালো হয় আমি না। কিন্তু রান্না করতে করতে কিন্তু গান গাই। হ্যাঁ, তারপর দেখেন যে আমি গোসল বাথরুম যাচ্ছি, তাও গান আমার আছে। রান্নাটা যেন তালে তালে, রান্নার তালে তালে গান গাওয়া, মানে একটা অন্যরকম একটা আনন্দ আমি রান্নার হ্যাঁ, মধ্যে একটা পাই। কথাই আছে যে গান শোনা, বই পড়া, ভ্রমণ, এই তিনটা জিনিস যে মানুষের জীবনে নেই, হ্যাঁ, সে আসলে সুখী মানুষ হতে পারে না। আসলে এই তিনটা ভীষণ দরকার মানুষের, চোখ মন সব খুলে দেয়। রুহানি, আচ্ছা, আপা অনেক ভালোবাসে নিজেকে, এটা খুব জরুরি মানুষের জন্য। সেটাই, নিজেকে ভালোবাসে, এটা খুব জরুরি। নিজেকে ভালো না বাসলে অন্য কাউকে ভালোবাসা যায় না। আর আপনি বলছিলেন মন ভালো না থাকলে রান্নাও ভালো হয় না, আসলে। এরকম কবে হয়েছে এই ঘটনাটা? এটা হয়, এটা যখন দেখেছি মন ভালো লাগছে না বা শরীর একটু সাপোর্ট করছে না, রান্নাঘরে গেছি, রান্না করছি, দেখা গেছে দুবার লবণ দিয়েছি, অথবা লবণই দিইনি। মানে মনে হয় যেন টেস্টটা ঠিক ভালো মতো আসেই না রান্নার। আমি বলবো যে অবশ্যই রান্না একটা কঠিন কাজ এবং একটা হ্যাঁ, শিল্প। একটা শিল্প। আমি যদি যখন রান্নাটা করছি, রান্নার সাথে আমার মনটাকেও কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে গুছিয়ে গুছিয়ে করলে দেখা যায় রান্নাটাও সুন্দর হয়ে আসে। সেটাই দেখেন, আমার মনই ভালো হয়ে যায় আপু, জানেন, রান্না করতে গেলে আমার মনটাই ভালো হয়ে যায়। অনেক খারাপের মনে করি মন খারাপ, ভালো লাগছে না, করেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমি রান্না করে গেলাম, কোথায় থেকে যে এত এনার্জি আসলো আমি নিজেও জানি না, এত ভালো লাগে রান্নাটা আমার। রান্নার কোনো তিক্ত অভিজ্ঞতা আছে? আছে, বলতে হবে, বলেন। নাম মেনশন করেন না, ঠিক আছে? যদি কোনো কাছের না, মানুষ হয় না, তাকে যখন বাদ আমি দিয়ে। একদম প্রথম যখন আমি রান্না করি, তখন আমার আম্মা বলতো যে, আমি মাকে বলতাম যে আম্মা আপনি আমাকে একটু রান্নাটা শিখান না, আমি কিভাবে রান্না করব। বলতো কি না, তোমাকে রান্না শেখাতে হবে না, তুমি নিজে নিজেই পারবা। তখন প্রথম প্রথম তো আর বুঝতাম না, একটু লবণ বেশি দিয়ে দিতাম, একটু হলুদ দিয়ে দিতাম। তখন আমাকে বলতো মা আপনি বলেন নাই তো, সেই জন্য তো রান্নাটা এরকম হলো। তখন আমার বলতো কি মা তুমি কিন্তু আমার চেয়েও ভালো রান্না করবা, এরকম বলতো। এরপর দেখলাম কি নিজে নিজেই হয়ে যাচ্ছে। আমি আম্মাকে কাজ করতে দিতে চাইতাম না, আমি নিজেই রান্না করতে চাইতাম। যেভাবে পরে লাস্টে চিন্তা করলাম যে আমাকে রান্না পারলে তো হবে না, আমি আগ্রহে পিঠা বানাই, বিভিন্ন প্রকার রান্নাগুলা দেখি, পেপার কাটিংগুলা দেখে দেখে আমি এভাবে রান্নাগুলা, এই যে হয় না শনিবারে এই ধরনের সাপ্তাহিক ম্যাগাজিনের মধ্যে খাবার দাবার এগুলো দিত, সেগুলো দেখে দেখে আমি রান্না করতাম। এখন তো ইউটিউব এসে গেছে, কত কি হ্যাঁ, হয়ে সেই। গেছে। একটা ছোট্ট বিরতিতে যাব রুহানি, আপনার অনেক গল্প কিন্তু আমি শোনার জন্য বসে আছি, কারণ আপনার অনেক অনেক মজার মজার দুঃখের সবকিছুর অভিজ্ঞতাই আছে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি, তখন গল্প হবে। আবার যাবার পালা। তবে বিনয়টাকে কেউ দুর্বল মনে করবেন না, বিনয় কিন্তু মানুষের একটা সৌন্দর্য, একটা শিল্প, একটা আর্ট, এবং এটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তবে হ্যাঁ, বিনয়টা সত্যিকারের বিনয়, কোনো অভিনয়ের বিনয় নয়। থাকুন আমাদের সাথে, ফিরে আসছি খুব শীঘ্রই। বিনয় মানে মাথা নিচু করে সবকিছু মেনে নেওয়া নয়, বিনয়ের সাথে থাকতে হবে আত্মসম্মান বোধ, মূল্যবোধ। তবে এই বিনয়টাকে কেউ দুর্বলতা মনে করবে না, এটা আমি বিশ্বাস করি। ফিরে যাচ্ছি সেই বিনয়ের গল্পেই ঘুরে ফিরে। রুহানি, আপনি যে জায়গাটা আছেন সেই জায়গায় তো অনেক গল্প বলে শেষ করতে পারবেন না, কিছু কিছু গল্প একটু শুনতে চাই। আমি স্টুডেন্ট লাইফে তো শুরুতেই বললাম যে আমার
মানে বিনয়ী হওয়ার গল্পটা একটু বলেছিলাম। প্রফেশনে আসার পর যেটা দেখলাম যে আপনার বিনয় থাকলে সুবিধা অসুবিধা দুটো দিক আছে, তবে এটা শ্রেণী ভেদে। আপনি কোন শ্রেণীর সাথে বিনয়ী হচ্ছেন শুনতে খুব রূঢ় লাগে, কিন্তু আসলে সত্যি কথাটা। একদম সত্যি। কারণ আপনি যদি দেখেন যে আপনি যার সাথে বিনয়ী হচ্ছেন সে আপনার বিনয়ী হওয়াটাকে আপনার দুর্বলতা ভাবতেছে, তখন কিন্তু আপনাকে মানে আপনার স্ট্রংনেসটা দেখাতে হবে যে আপনি দৃঢ় এবং আপনি আত্মবিশ্বাসী, এবং আপনার এই আত্মবিশ্বাস দিয়েই আপনি তাকে পরাজিত করতে পারেন। দৈনন্দিন জীবনে আমাদের কিছু মানুষ আছে যাদের সাথে আমরা বিনয়ী হই, কিন্তু তারা আমাদের সেটা দুর্বলতা মনে করে। এটা আপনার কলিগদের সাথেও হতে পারে। আপনার কলিগ একটা আপনাকে দেখা যাচ্ছে পিঞ্চ করে যাচ্ছে, কোনো একটা বিষয়ে আপনাকে ত্যক্ত করতেছে, বিরক্ত করতেছে, আপনি হয়তো মুচকি হেসে পরে বলছি বা একটু অ্যাভয়েড করছি, খুবই বিনয়ের সাথে। দেখলেন হ্যাঁ, খুবই বিনয়ের সাথে আপনি তাকে অ্যাভয়েড করলেন, কিন্তু দেখা যাবে কি উনি ভাবতেছে বাহ মজা পাচ্ছে, যেহেতু আপনি তাকে অ্যান্সার দিচ্ছেন না, রূঢ় হচ্ছেন না, সে ভাবতেছে আরে ও তো কিছু পারেই না, ও কি বলবে। মানে এটা কিন্তু একদম বাস্তবতা, এটাই ভীষণ ঘটে। হ্যাঁ, এবং এটা একটা দুর্বলতা ভাবে আর কি। হ্যাঁ, দুর্বলতা ভাবে। আমাদের ব্যক্তিগত জীবন বলবো, প্রাত্যহিক জীবনের সব জায়গাতেই, নট অনলি কর্মক্ষেত্র, আমরা ফ্যামিলিগত সবকিছু মিলেই আমরা। হ্যাঁ, আমরা একটু রুহানির গল্পগুলো শুনতে যাচ্ছি। একটু আগে অফ স্ক্রিনে বলছিলেন যে আপনার কোর্টে কাদের কাদের মামলা আছে আপনাদের ইয়েতে। আমি অ্যাকচুয়ালি প্রথমে ব্লাস্টে জয়েন করেছিলাম। ব্লাস্ট হচ্ছে একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন যাদের মূল কাজ হচ্ছে নারীদের সহায়তা করা। যে সকল নারী দেখা যাচ্ছে যে আমাদের সমাজে তো সব নারী ইনকাম করে না, অনেকে আছে যে টাকার অভাবে মামলা করতে পারছে না। ব্লাস্ট এরকম একটা অর্গানাইজেশন যাদেরকে বিনামূল্যে আইনি সহায়তাটা দেয়। তাদের সবাই করতে পারে না। জি জি জি, তাদের এই ব্লাস্টের যে সকল কাজ, তারা হচ্ছে বিভিন্ন সংস্থায় বা বিভিন্ন জায়গাগুলোতে, বস্তিতে গিয়ে বা হচ্ছে একদম রিমোট এরিয়াতে গিয়ে ওরা একটু আলোচনা করে, সাহস যোগায় নারীদের জন্য, আশ্বাসটা দেয় যে তোমরা আসো, প্রতিবাদী হও, নিজের অধিকার রক্ষায় সংগ্রামী হও। তো তাদের প্রথম আমি ওই সেক্টরে কাজ করেছি, এই জন্য আপনার সাথে একটু শেয়ার করছি। সেই জায়গাটায় মানে এক ধরনের বিনয়ের দরকার, এক ধরনের বিনয়ের দরকার। হ্যাঁ, তো ও ব্লাস্ট দেখা যেত যে প্রথমে সালিশ করত, যে আসলে মামলা কিন্তু একটা সলিউশন না, কখনোই না। মামলা কিন্তু বেসিক্যালি দেখা যায় যে অনেক ক্ষেত্রে সম্পর্ককে নষ্ট করে দেয়। হ্যাঁ, তো প্রথমেই উচিত সমঝোতা করা, এই সমঝোতাটা কিন্তু একটা বিনয়। একদম, মানে আপনি যদি ভাবেন যে না আমি প্রতিবাদী হব, মানে মিটিয়ে নেওয়াটাই হচ্ছে বিনয়। প্রতিবাদী মানে হচ্ছে আমি তাকে পানিশমেন্ট দিব, তাকে জেল হাজতে দিব, বিনয় হয় না, এটার রেজাল্ট খুবই খারাপ। তো আমি ওই অর্গানাইজেশনে কাজ করতে গিয়ে শিখেছি যে বিনয় হলে আসলে মানুষ নিজে লাভবান হয়। আপনি যত অহংকার দেখাবেন আপনি ঠকে যাবেন, এটাই হচ্ছে নিয়ম। তো আপনি যদি প্রথমে একটা সমস্যা আসলো, দেখা গেলো কোনো একটা নারী তার হাজবেন্ডের সাথে বনিবনা হচ্ছে না, তার হাজবেন্ড তাকে মেন্টালি টর্চার করে, ফিজিক্যালি অ্যাসাল্ট করে, তো আপনি কি করবেন? আপনি প্রথমেই বিনয়ী হতে হবে। আপনারা পরস্পরের সাথে বসেন, কথা বলেন যে কোথায় সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে। একটা ব্যাপার আছে যে আমি যখন কমপ্লেইন করব, আমি কিন্তু আমাকে সেভ করে করব, মানে আমি টোটাল আমি রাইট, আর যার বিরুদ্ধে করছি সব দোষ তার। আসলে কিন্তু বিষয়টা তা না। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় কি, প্রথমে যদি আপনি যে কোনো সমস্যার ক্ষেত্রে, আমার কাছে মনে হয় যে কোনো সমস্যা কিন্তু ভালোবাসা দিয়েই মিট আপ করতে হয়। হ্যাঁ, একদম বসে আলোচনা করে, এবং অবশ্যই একটা প্রবলেম কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি বারবার মনে করেন যে না আমি কেন স্যাক্রিফাইস করব, আমি কেন করব, মানে আমাদের মেয়েদের ক্ষেত্রে বারবার এটাই মনে হয় যে আমি একা কেন স্যাক্রিফাইস করব, ও কেন করছে না। আবার আপনি তার কাছে শুনবেন, সে বলবে যে আমি তো স্যাক্রিফাইস করতেছি, সে কেন করতেছে না। এই জন্যই কিন্তু বিনয়ী হয়ে একে অপরের একজনকে বিশ্বস্ত কাউকে থাকতে হয়, মিডিয়েটর বা একজন মানে থার্ড পারসন দরকার হয়, যে আমাদের এই দুইজনের বিনয়টাকে নিয়ে সে একটা সলিউশন করতে পারে। আমি যে অর্গানাইজেশনটাতে ছিলাম, আমরা এরকম প্রথমে মিউচুয়াল করতাম, মিউচুয়াল করার যদি মিউচুয়াল না হতো, দেন আমরা থার্ড অপশনে যেতাম, সেটা হচ্ছে মামলা। এবং মামলা যেটা না যে আর উপায় নেই। যখন একটা মানুষের দেয়াল মানে পিঠ
দেয়ালে পিঠ থেকে থেকে যায়, যায় দেয়ালে। তখন তো আমাদের যেতেই হবে, তখন হয়তো মামলার পর্যায়ে গিয়ে তখন কিন্তু আর বিনয়ের জায়গা থাকে না। আর থাকলো কারণ না। আপনি কিন্তু আশা করতে পারেন না যে আপনি আপনার হাজবেন্ডকে 3 দিন 5 দিন 10 দিন জেলে দিলেন, তারপর আপনি তার প্রতি বিনয়ী হলেন আর সে নরম হয়ে যাবে। কখনোই না। এই জন্য মানুষের ক্ষোভটা রয়ে যায়, এক্স্যাক্টলি কারণ মানুষের সে মান সম্মান হারিয়ে ফেলেছে সমাজের মানুষের কাছে। প্রথম অস্ত্র হওয়া উচিত বিনয়, একদম। তারপর আপনি অন্যান্য পদক্ষেপে যাবেন। বলে না যে ক্ষমা করাটা কিন্তু আপনি সব মহত্বের অন্যায় গুণ। মেনে নিলেন তা না, ক্ষমা করাটা হচ্ছে আপনি নিজেই মুক্তি পেলেন। ক্ষমা করা মানে তো আর অন্যায়টা মেনে নেয়া না। তো আপনি একটু আগে বলছিলেন আপনার কোর্টে সেই কতগুলো খুনের যেগুলো নিয়ে খুব আমি তো আলোচনা সহকারী হয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি। হ্যাঁ। তো এখন যে কোর্টে এটা খুব মানে এটা হচ্ছে স্পেশাল একটা কোর্ট, যে কোর্টে হচ্ছে যে সেনসিটিভ মামলাগুলো, নারী শিশু রেপের মামলাগুলো, আসিয়া রামিসা নুসরাত এই টাইপের মামলাগুলো হচ্ছে। কি নির্মম হ্যাঁ, মৃত্যুগুলো। খুবই মানে মামলাগুলো তো খুবই সেনসিটিভ, এবং মামলাগুলো আমরা সবসময় চেষ্টা করতেছি ন্যায় বিচার জন্য ভিকটিমরা পায়, এবং আমরা আশাবাদী যে ন্যায় বিচার হবে। সেটাই, কারণ যে পরিবারগুলোতে ঘটেছে তারা ভীষণ দুর্বল অর্থনৈতিকভাবে, দুর্বল, মানসিকভাবে। হ্যাঁ, তাদের সেই সাপোর্টটা পাওয়ার আবার রাইটও আছে। জি। হ্যাঁ, তো আমরা যেন ওই এক সময় আছে না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এটার পরিত্রাণ হ্যাঁ, হওয়া উচিত। পরিত্রাণ হওয়া উচিত, এবং পরিত্রাণের জন্য সবাইকেই কিন্তু সাপোর্ট দিতে সাপোর্ট হবে। করতে হ্যাঁ, হবে, শুধু একার পক্ষে কোনো একার কিছু পক্ষে সম্ভব না। মানে আসলে বিচার এগুলো হচ্ছে একটা সিস্টেম, কিন্তু জনগণের সংখ্যা তো বেশি। সেই মানুষগুলোকে সহযোগী হতে হবে ভালোর দিকে। আপনি একটু গল্প করছিলেন যে একটু আগে যে বিনয়ের ব্যাপারটা সংসারে, কর্মক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা আপনার লাইফে এরকম ভালো ভালো গল্প তো অনেক শুনি, হ্যাঁ সেটাই। নেতিবাচক গল্প শুনতে চাই না, সেটা থেকে একটা অভিজ্ঞতা হয় যে এরকম ঘটনা ঘটলে আসলে কি করা উচিত। আমি যেটা বলবো, নিজেকে বিনয়ী কিভাবে নিজের ভাবটা ডিগনিটিটা একজন ধরে রাখা পার্সনের উচিত। একটা ব্যক্তিত্বের পরিচয়। হ্যাঁ, বিনয়ীটা একটা পার্সনের ব্যক্তিত্বের পরিচয়, এবং এটা অনেকটাই পারিবারিক একটা শিক্ষা থেকে আসে। তো আবার অনেকে মনে করে যারা এই বিনয়ের মধ্যে যায় না, তারা মনে করে কি যে এটা হয়তো বা তার একটা দুর্বলতা। হ্যাঁ, সে তো বিনয়ী, তাকে এভাবে বললে পারে হয়তো কোনো রিপ্লাই করবে না। আমার মনে হলো আমি ব্যাস ঝেড়ে দিলাম তাকে, এই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে, কেন তুমি এরকম, কেন তুমি ওরকম, আচ্ছা তাতে তো আর কোনো রিয়্যাক্ট হবে না। হ্যাঁ, কিন্তু চুপ থেকে প্রতিবাদ না করে চুপ যদি থাকি, বা চুপ করে থাকার পরও দেখা যায় যে না, হ্যাঁ, নীরবতারও একটা শক্তি আছে, পেয়ে যায়। এবং নীরবতারও কিন্তু একটা শক্তি আছে। তুমি যখন আমাকে ঝাড়ো, তোমার যখন ভালো লাগছে তুমি ঝেড়ে যাও, আমি চুপ থাকি, দেখি কতক্ষণ তুমি পারো। হ্যাঁ, এরকম একটা হলে অটোমেটিক দেখা যায় যে একটা এই বিনয়ী ভাব থেকে মনে করে যে সে তো দুর্বল, তাকে কতটুকু বলে ফেলি। এটা কিন্তু হয় পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, কর্মক্ষেত্রে, সব জায়গাতেই জিনিসটা হয়। এটাই হওয়াটা এটা একটা স্বাভাবিক জিনিস। আপনার লাইফে কি এরকম হয়েছে যে আপনার বিনয়ের সুযোগ নিয়েছে? জি, এমন অনেক হয়েছে। আপনার মনে করেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি রাস্তাঘাটে যাচ্ছি, হঠাৎ করে দেখা যাচ্ছে আমার ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, এরকম ভাবে চলছে। আমি মানে একটু সরে গেলাম, বিনয় ভাব নিয়ে একটু সরে গেলাম, দেখা যাচ্ছে যে না, আমি যেন ওনার উপর পড়ে গেছি। এরপর দেখা যাব আমি সরি বলতেছি যে ঠিক আছে ভাইয়া বা আপু, ঠিক আছে সরি বলাতে তাকে মনে করতেছি কি যে মনে হচ্ছে যে আমি অন্যায় করে ফেলছি। আসলে কিন্তু দোষটা তো আমারও না, ওনারও না, বরং আমারই দোষ না, কিন্তু তারপরে আমি কিন্তু বলছি যে আমি সরি শব্দটা খুব ছোট, কিন্তু এটার মর্মার্থটা কিন্তু মানে অসাধারণ, মানে একটু দুইটা শব্দ ইউজ করলে কিন্তু সব সমাধান। এটা কিন্তু সবাই বুঝতেও পারে। সেই সরি বলতেছি, তার মানে কি দোষ ওনারও আছে আমারও আছে, কিন্তু আমি কিন্তু সরি বলে চলে যাচ্ছি। কিন্তু আমি দেখা যাচ্ছে যে এখানে আমি বাড়াবাড়ি করলে বাড়াবাড়ি হবে, দরকার নাই। আমি বরং আমার দায় আত্মপক্ষ সমর্থন আমি করি, ঝগড়া বিবাদের মধ্যে নাই, ঠিক আছে আমি সরি বলে চলে যাই। এটা তো গেলে একটা ছোট্টখাটো একটা ব্যাপার। আপনি যে পেশায় আছেন, এখানে কিন্তু এই পেশায় কিন্তু কাস্টমাররা মনে করেন অনেক কিছু খাবার নিয়ে অনেক কিছু, আমাদের তো কাস্টমারদেরকে সুন্দর করে বলতে হয়, বুঝাইতে হয়, বিনয় ভাব দেখাইতে হয়, বলতে হয়, সুন্দর করে বুঝাইতে হয়। এগুলা নিয়ে তো আছে, বিনয় ভাবটা না থাকলে তো হবে না। আমার সবাইকে ভালো ব্যবহার তো করতেই হবে। এখন মনে করেন যে বাসে গেলাম,
একটা ভাসওয়ালা একজন আমাকে টিকে মানে হয়তো আমাকে কেউ হয়তো টিকিট টাকা দিয়ে দিল, আমাকে টাকা দিতে দিল না, তার মানে এই না যে উনার টাকার পাহাড়। এখন একটা রেস্টুরেন্টে গেলাম খাবার খেতে, সেখানে দেখা যায় বিলটা দিয়ে দিল, তার মানে এই না যে তার পকেট ভর্তি টাকা। বিনয় এটা হচ্ছে সেটা। একটা বিনয়, সম্মান করব। সম্মান করা। যে এরকম পদে পদে মনে করেন আমরা যাচ্ছি, চলার মধ্যে বিনয়ের বার্তা আমরা দেখতেছি। বিনয় কি একটা গুরুত্ব, মানে বিনয়টা হচ্ছে একটা শক্তি, নর্ম ভদ্র, নিম্ন অহংকার, কোনো অহংকার নাই। মানে নিজে মানুষের ভালো থাকাটা, ভালো রাখাটা, নিজের থেকে মানুষকে ভালো রেখে নিজের একটা আনন্দ পাওয়া যায়, একদম নিজের ভিতরে একটা আনন্দ একদম। পাওয়া যায়। রুহানি, আপনার কাছে যাচ্ছি। দেখেন আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা যারা গ্রুপ থিয়েটার করি বা এরকম সব জায়গায় দেখা যায় যে কর্মী সব কিছু সবার আগে চা দেয়া, আমাদের গ্রুপে তো এরকম সিস্টেম যে নিজেরাই চা বানাবো, নিজেরাই থিয়েটার রুম, রিহার্সাল রুম ক্লিন করবো, এগুলো। কিন্তু দেখা যাচ্ছে যে 10 জনের মধ্যে 2 জনই কিন্তু সব কাজ করছে, বাকি 8 জন কিন্তু হুকুম দিয়ে বেড়াচ্ছে। এটা পরিবারে আছে, সংগঠনে আছে, অফিসে অফিস আছে, আদালত সব যে জায়গায়। বেশি এবং তাকে দিয়ে যেমন সমস্ত কাজ করাচ্ছে, কিন্তু সব কথাও সে শুনছে, কিছু হলেই তার দোষ। তো এই অভিজ্ঞতাগুলো একটু আপনি আমার সাথে শেয়ার করেন কিছু। আমি এই অভিজ্ঞতাটা আসছি তার আগে একটা মানে বিনয় যে দুর্বলতা না, এটা যে একটা মানে পরম পাওয়া, এই ছোট একটা গল্প বলতে চাচ্ছি, শেয়ার করতে চাচ্ছি সবার সাথে। আমি যখন একটা অর্গানাইজেশনে কাজ করতাম, এটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন ছিল, ওখানে সালিশের ব্যবস্থা ছিল। একজন বৃদ্ধ লোক আমার কাছে আসলো, তার বয়স 95 এবং উনি চোখে দেখে না, একদমই হাতে লাঠি নিয়ে মানে একদম বাঁকা হয়ে গেছে, কুঁজো হয়ে গেছে একদম। তার সন্তান 7-8 জন ছেলে মেয়ে, কেউ তাকে দেখাশোনা করে না। তো তার ছেলেরা তাকে বিয়ে দিয়েছে, ওয়াইফও মানে সেকেন্ড ওয়াইফের বয়সও 55 হবে এরকম। তো তাদের বিয়ের একটা শর্ত ছিল যে 5 শতক জমি, সাভারে 5 শতক জমি এই সেকেন্ড ওয়াইফের নামে লিখে দিবে, এবং সেই বাবদ ভদ্রলোক তো মরে যাবে একসময়, তাকে তার দায়িত্ব কে নেবে? পাবে না। তো তার কাবিননামা বাবদ তাকে 5 শতক জমি দেয়া হবে, এবং তার বিনিময়ে সেই বৃদ্ধ লোককে ভালোবাসা দিয়ে যত্ন করবে, আগলায় রাখবে। তো বিয়ের পর তারা মানে এই মহিলা সেকেন্ড ওয়াইফ আমার কাছে কমপ্লেন করছে আর কি। তারপর আমি তাদের সালিশের জন্য ডাকছি। তো সে আসলো, তাদের 2 জনকে আমি চিঠি দিয়ে নিয়ে আসলাম, বসার পরে তার ছেলে মেয়েও এসেছে। যেহেতু জমির বিষয়, মহিলার কমপ্লেন ছিল আমার রেজিস্ট্রি হয়েছে, 5 শতক জমি আমাকে দিবে, কিন্তু আমাকে জমি দিচ্ছে না, এই জন্য সে কমপ্লেন করেছে। আমি তাদেরকে ডাকার পর তারা বলল যে উনি ঠিক মতো যত্ন করেন, আমার বাবার খেয়াল রাখে না, যার কারণে আমরা তাকে প্রপার্টি দিব না। এখন মহিলা বলে আমি তো তার সাথেই আছি, তার পাশেই থাকি। তো আমি বললাম কি যে মুখোমুখি বসার কারণে তাদের গ্যাঞ্জাম বেড়ে যাচ্ছে। এই গল্পটা রেখে দিন, আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়েছে। ফিরে এসে বাকি গল্প শুনবে এবং জানি যারা শুনছেন তারা অধীর আগ্রহে বসে থাকবে, সিনেমার মতো ক্লাইম্যাক্স। আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি রুহানির সেই বৃদ্ধর বিয়ের গল্প নিয়ে। থাকুন আমাদের সাথে। ভালো মানুষ হওয়া এবং ভালো মানুষ হওয়ার জন্য বিনয়ী হতে হতে আমরা অনেক সময় নিজের প্রতি অবহেলা করে ফেলি। এজন্য একটা কথা সবসময় মনে রাখতে হবে, ভালো মানুষ হওয়া আর নিজেকে ছোট করে ফেলা এক জিনিস নয়। ফিরে যাচ্ছি রুহানির সেই গল্পে। রুহানি, যেখানে ছিলাম যে আমি ওই বৃদ্ধ মুরব্বি, সে 95 বছরের বৃদ্ধ আর তার দ্বিতীয় স্ত্রী 55 বছরের। তো তাদের সাথে আমি যখন দেখলাম যে 2 পক্ষের মধ্যে যখন আমি ট্রাই করতেছি মীমাংসা করার, তাদের মধ্যে আরো বেশি বৃদ্ধের ভূমিকা কি ছিল? হ্যাঁ, ওই ভূমিকার মধ্যে আসছি যে যখন দেখলাম যে ছেলেরা থাকলে বৃদ্ধ কোনো কিছু বলতে পারছে না, মানে একদিকে ছেলেদেরকে ভয় পাচ্ছে যে সে কিন্তু ওয়াইফকে ভালোবেসে ফেলছে এই অল্প কিছু দিনের মধ্যেই। অবহেলার মধ্যে ছিল। তো আমি বললাম কি ছেলেদেরকে বললাম আপনারা একটু বাইরে যান, আমি শুধু এই 2 জনের সাথে কথা বলবো। তো ছেলেরা বাইরে গেল, আমি বললাম যে চাচা আপনি তো আমার মানে চাচা মানে আমার দাদার বয়সে হবেন, তো আমি আপনাকে চাচাই বলি, আমি তো আপনার মেয়ের মতো। আপনার মেয়ে আছে কিনা জানি না, আপনি আমাকে বলেন তো চাচা, কেন আপনি চাচিকে দিচ্ছেন না, চাচিকে ভালোবাসেন না?
আমি একটু মানে একদম বিনয়ী হয়ে তার ভিতরে ঢোকার চেষ্টা করলাম যে সে অ্যাকচুয়ালি কি চাচ্ছে। সে বলতেছে, মা আমার ছেলেরা তো দিতে চায় না। আমি যে তাহলে যে চাচা আপনি কথা দিচ্ছেন না, কথা দিয়ে তো বিয়ে করছেন চাচিকে যে তাকে সবকিছু দিবেন, তাহলে আপনার দেয়া উচিত না চাচা? বলছে, মা আমি তো দিতে চাই, আপনি একটু ছেলেদের ছেলেদেরকে কমপ্লেন বোঝান। গুলো নিশ্চয়ই সত্যি ছিল না। হ্যাঁ, আপনি একটু ছেলেকে বুঝান। তখন চাচি আবার বলতেছে যে আপনি কম তো, আমি আমি যত্ন করি না আপনাকে ভালোবাসি না? তো বলছে, না অনেক ভালোবাসে, অনেক যত্ন করে, নাহলে 95 বছর বয়সে আমি এখনো বাঁচি থাকি, এভাবে বলতেছে। তো আমি মরে গেলাম হয়। সেই তো আমি বললাম যে চাচা, যেহেতু আপনি চাচিকে ভালোবাসেন, তাহলে এই অফিসে এসে চাচিকে একটু আশ্বস্ত করেন। আমি একটা কাগজ দিয়ে আপনি মীমাংসা করেন, লিখে দেন যে আপনি চাচিকে আগলায় রাখবেন, ভালোবাসবেন। পরে আমি ছেলেদেরকে ডাকলাম, ছেলেদেরকে ডাকার পর বললাম যে আপনার বাবা তো জমি দিতে চায়, আপনারা কেন দিতে চাচ্ছেন না? তখন তারা বলল যে ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বলছেন। আমি বললাম যে ইনি যদি এখন কাবিননামার টাকার মামলা করে যে আপনাদের জমি বাবদ তাদের কাবিন করেছে, এটা দিতে হবে, এটা আইনে আছে, আইন তো আপনাদের পালন করতে হবে। তারপর তারা বলল যে ঠিক আছে, আমরা তাদের মীমাংসা হয়ে গেল যে তারা আমি লিখিত নিলাম যে চাচিকে 5 শতক জমি লিখে দেবে, এবং চাচিও কথা দিল আমাদের সবার সামনে হাত ধরে যে আমি আজীবন আমৃত্যু উনি যতদিন বেঁচে থাকবে ওনার সেবা যত্ন করব। খুব আসলে ভালো লাগলো বিনয় এবং গল্পটা। ভালোবাসা দিয়েই আমাদের হতে জুমের হয়। বন্ধুরা চলে এসছে, একটু তাদের সাথে গল্প করি। নাহিদা নেলি আপা, নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন আমাকে? নাহিদা নেলি আপা, আপনার সাউন্ড নেই, আনমিউট করুন, আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা, কেমন আছেন? হ্যাঁ, শুভ সন্ধ্যা আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। সরাসরি আপনি ভালো আজকের আছেন? বিষয়টা, হ্যাঁ খুবই ভালো আছি। আজকের বিষয়টা নিয়ে একটু কথা বলি, যেটা আমাদের আসলে প্রতিদিনই কিছু না কিছু শিক্ষা দেয়। মানে আমার বিনয় আমার দুর্বলতা নয়। হ্যাঁ, আসলে যে আসলে আজকে যে বিষয়টা যে মানে বিনয় আমরা দুর্বল না। বিনয়ী হলে যে আমরা দুর্বল তা না কিন্তু। বিনয় হওয়াটা বা ভদ্র হওয়াটা হচ্ছে একটা পারিবারিক শিক্ষা। সেটা মানুষ কিন্তু পরিবার থেকেই শিখে। কিন্তু সেইটা যখন আমরা সব জায়গায় প্রয়োগ করি, ওই জায়গাটা যে সেটা পারিবারিক ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, বাইরে হোক, সেটা যখন কেউ দুর্বলতা ভাবে, তার সেই সুযোগে কেউ খারাপ ব্যবহার করবে, ওই সুযোগটা নেবে, এটা কিন্তু উচিত না। যে আমি সবাই যে আপনার বিনয়ী বলে যে খারাপ সেই সুযোগটা নিতে হবে, এটা কিন্তু ঠিক না। বিনয়ী হতেই হবে, হতেই পারি আমরা, কিন্তু তাই বলে তার সেই সুযোগে খারাপ ব্যবহার হবে সেই সুযোগটা নেব, সেটা কিন্তু উচিত না। তো বিনয়ী হবো বলে যে আমাদের সবসময় খারাপ কিছু হবে, সেটা মনে হয় উচিতই না। বিনয়ী অনেক হব, ধন্যবাদ, কিন্তু তাই অনেক বলে ধন্যবাদ দুর্বল নাহিদা নেলি আপা। সোনিয়ার কাছে চলে যাচ্ছি। সোনিয়া আক্তার, সোনিয়া আক্তার শুনতে পাচ্ছেন আমাকে? আপু, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, ওয়ালাইকুম কেমন আসসালাম, আছেন? শুভ সন্ধ্যা। হ্যাঁ আজকের বিষয়টা নিয়ে একটু শুনতে চাই। আজকে বিষয়টা কি বলছিলেন? কখনো Actually কি এটা মনে হয়েছে প্রতিদিন বিনয়ী হতে গিয়ে আমাদের যখন দুর্বলতার সুযোগ নিয়েছে, অনেক কিছু মানে বলে না যে আজকে বিনয়ী। বিষয়টা actually শিক্ষণীয় অনেক কিছু আছে, যেমন আমি বিনয়ী তবে আমি দুর্বল নয়। মানে বিনয়ী হওয়াটা অ্যাকচুয়ালি পারিবারিক শিক্ষা। এখানে যদি আমি বিনয়ী বলে আমি কাউকে ভালোবাসলাম, সে ভাবলো যে আমি তার সাথে ভদ্রতা ব্যবহার করলাম, তার সাথে বিনয়ী থাকলাম, আর সে সেটাকে আমাকে দুর্বল ভেবে আমাকে অবহেলা করলো, এটা খুবই মানে আমি খারাপ মনে করবো যে সে ওই লোকটার ভালোবাসার মানে যোগ্যতাই তা সে রাখে না। সে এরকম মানে সব জায়গায় যে যখন আপনি কাউকে মানে সম্মান দিবেন, ভালোবাসবেন, সে আপনাকে মনে করবে কি যে সে আপনি তার প্রতি দুর্বল, কিন্তু অথবা আপনি সেজন্যই, ওইখানে কিন্তু দুর্বল। সানিয়া সেজন্যই বিনয়ী হওয়ার ঠিক না। পাশাপাশি, বিনয়ী হওয়ার পাশাপাশি একটা আত্মসম্মান বোধ থাকতে হয়, সেটা নিয়ে বলুন। আমার কাছে মনে হয় যে মেয়ে হওয়ার সাথে সাথে একটু কঠোর হতে হয়, একটু মানে শক্ত মন মানসিকতার মানে তৈরি হয়। মানুষ আসলে মানে ওই আর্থিকভাবে স্টেবল হতে হয় এরকম না, তাকে মানসিক ভাবেও স্টেবল হতে হয় আমার মনে হয়, যেটা বর্তমানে পারপার্শ্বিকতার কারণে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরো গল্প হবে, আড্ডা হবে, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপা খুব ছোট্ট করে বলুন, আমরা একদম যাওয়ার
মতো সময় চলে এসেছি, বেশিক্ষণ গল্প করা যাবে না। আপনার জন্য 1 মিনিট, এই 1 মিনিটে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে বিনয় তো হতে হবে। বিনয় হইলে নিজের মন মানসিকতা ভালো থাকে, নিজেও ভালো থাকা যায়, একটা শান্তি পাওয়া যায়। যদিও ওরা দুর্বলতা ভাবে যে হয়তো এত নরম মানুষ, এত বিনয়ী, মানে সুযোগ নিয়ে কিন্তু অনেক কিছু করতে চায়, যে এই খারাপ ওরাই কিন্তু দুর্বলতার সুযোগ নিয়ে মানে ব্যবহারটা খারাপ করতে চায়। কিন্তু তারপরে আমার নিজের কাছে ভালো থাকতে পারি, আমার শান্তি লাগে, আমি ভালো, এইটা মনুষ্য। অনেক অনেক ধন্যবাদ। আর রুহানি, সবশেষে আসবো আপনার কাছে। আপা, আপনার কাছে ছোট করে বলুন যে আপনার পেশা থেকে যে প্রাত্যহিক জীবনে এবং লাইফের প্রতিটা জায়গায় বলবো বিনয়ী হব, কিন্তু নিজের মনোবল শক্ত রেখে, নিজের মন মানসিকতাকে শক্ত রেখে সব মিলিয়ে এগিয়ে যেতে হবে। বিনয়ী হব এবং অন্য 10 জন মনে করবে যে সে নরম, সে দুর্বল, তাকে আঘাত করব, সে আঘাতগুলো যেন আমরা মোকাবেলা করতে পারি এবং সেটাকে রিকভার করে যেন এগিয়ে যেতে পারি। এবং সেটাই নিশ্চয়ই বলবো। পারছেন অবশ্যই। রুহানি। আমি সবশেষে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সবাইকে অবশ্যই বিনয়ী হতে হবে, কিন্তু বিনয়ী হতে গিয়ে নিজেকে দুর্বল করা যাবে না, বা কেউ আপনার দুর্বলতার সুযোগ নেবে এই সুযোগটা কাউকে দেওয়া যাবে না। সবসময় নিজেকে আত্মবিশ্বাসী রাখতে হবে, একদম, আত্ম অহংকারী নয়। একদম সবাইকে সেটাই। ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক কিছু জানলাম, ভীষণ ভালো লাগলো। অনেক সময় দিয়েছেন নেক্সাস টেলিভিশনও, তার পক্ষ থেকে এই নারীদের আড্ডার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা, আপনাকেও শুভকামনা। ধন্যবাদ। ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন। আসলে একটা বয়সের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে এই বয়সের অভিজ্ঞতা এসে যেটুকু বুঝেছি যে বিনয়ী হওয়া মানে কখন কথা বলতে হবে, কখন নীরব থাকতে হবে, কখন প্রতিবাদ করতে হবে, এই বয়সটাই তা শিখিয়ে দেয়। সুতরাং বিনয়ী হবেন, নিজের আত্মসম্মান বোধ রাখবেন, নিজের ডিগনিটি রাখবেন, প্রতিবাদের জায়গায় প্রতিবাদ করবেন। তবে নীরবতার ভাষা হচ্ছে সবচেয়ে কঠিন, নীরব থাকা হচ্ছে সবচেয়ে ভালো দিক। তবে সবকিছু মেনে নেওয়া নয়। আমরা অনেক সময় বলি যে ক্ষমা করে দাও, ক্ষমা করে দেওয়া ভালো, কিন্তু অন্যায়টা মেনে নিয়ে যে ক্ষমা করছে আসলে তা নয়। নিজেকে, নিজের মান সম্মানটা বাঁচানোর জন্যই অনেক সময় মানুষকে ক্ষমা করে দিতে হয়। যাই হোক, অনেক কথা হলো, গল্প হলো, আড্ডা হলো। এরকম মজার মজার সুন্দর সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আরো গল্প হবে, আড্ডা হবে। আপনারা অনেক কিছু জানবেন, আমরা অনেক কিছু জানলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সাস টেলিভিশনের নারীদের আড্ডায় আপনাদের সবসময় আমন্ত্রণ। আমাদের জন্য দোয়ায় রাখবেন।